৫ই আগস্ট সোমবার বেলা ১১টার মধ্যে শেখ হাসিনা গণভবন ছেড়ে বাংলাদেশের একটি হেলিকপ্টার চড়ে ত্রিপুরার আগরতলা পৌঁছায় এবং সেখান থেকে ভারতের বিমানবাহিনীর একটি বিশেষ বিমানে চেপে শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা দিল্লির উদ্দেশ্যে রওনা দেন। ইতিমধ্যে উন্মত্ত জনতা দখল করে নেয় গণভবন, আর সেই ঘটনার একাধিক দৃশ্য এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। গণভবনে ঢুকে জনতা হাতের কাছে যা পেয়েছে তাই তুলে নিয়ে গিয়েছে, যা বাংলাদেশের ভাবমূর্তিকে বৈদেশিকভাবে কিছুটা খারাপ ইঙ্গিত দেয়। এমনকি শেখ মুজিবুর রহমানের মূর্তিগুলিকেও ভেঙে দেওয়া হয়েছে। হয়তো বাংলাদেশের ক্ষুব্ধ জনতা এতদিন ধরে এই দিনটির অপেক্ষায় ছিল। এরপর প্রধানমন্ত্রীহীন একটি রাষ্ট্রকে সামাল দিতে ক্ষমতায় আসে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকের উজ্জামান। তারা একটি সর্বদলীয় বৈঠক করে এবং আশ্বাস দেন খুব শীঘ্রই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে, যতদিন না পর্যন্ত পুনর্নির্বাচন হচ্ছে। তাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব শেখ হাসিনার পর বাংলাদেশে আসলে কি ঘটতে চলেছে। বাংলাদেশের দীর্ঘকালীন নেত্রী হিসাবে শেখ হাসিনার পদত্যাগ দেশের ভবিষ্যৎ রাজনীতিতে কত বড় প্রভাব ফেলতে পারে। আসুন সম্ভাব্য পরিস্থিতি এবং তাদের প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১ দশকেরও বেশি সময় ধরে দেশের রাজনৈতিক কেন্দ্র বিন্দুতে ছিলেন। তিনি মূলত আওয়ামী লীগ পার্টির নেতৃত্বে এতদিন দেশটিকে চালিয়ে এসেছেন এবং দেশের অভ্যন্তরে অনেক অর্থনৈতিক উন্নতি করেছিলেন। কিন্তু দেশের জনতা তার সেই কাজকে এক নায়কতন্ত্র বলে স্বীকৃতি দেয়। সম্প্রতিকালে শেখ হাসিনা হয়ে উঠেছিলেন বাংলাদেশের মানুষের কাছে চরম শত্রু। মূলত কোটা আন্দোলনকে ঘিরে তার পদত্যাগের কাহিনী শুরু হয় এবং অবশেষে ক্ষুব্ধ জনতারা রাজপথে নেমে তাকে প্রধানমন্ত্রী পদ থেকে উৎখাত করে। তবে যাই হোক, বাংলাদেশের ভবিষ্যৎ বুঝতে হলে আমাদের প্রথমে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি দেখতে হবে। বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ অত্যন্ত গতিশীল, যেখানে আওয়ামী লীগ এবং তার প্রধান বিরোধী দল বিএনপি শক্তিশালীভাবে উপস্থিত। এই দুই প্রধান দলের মধ্যে দ্বন্দ্ব প্রায়শই তীব্র রাজনৈতিক সংঘর্ষের জন্ম দেয়, যে কারণে আজ কোটা আন্দোলন থেকে অবশেষে শেখ হাসিনার পদত্যাগের দাবি ওঠে। তবে বর্তমানে শেখ হাসিনার পদত্যাগ করার কোনো নির্দিষ্ট রাজনৈতিক কারণ নেই। মূলত জনমতের চাপে তিনি স্বেচ্ছায় প্রধানমন্ত্রিত্ব ত্যাগ করেছেন। যদিও শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী, কারণ তার পদত্যাগের জন্য কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা বিবৃতি দেওয়া হয়নি। যতক্ষণ না পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হচ্ছে ততক্ষণ তিনি প্রধানমন্ত্রী থাকবেন। অন্তর্বর্তীকালীন সরকার হলো এমনই একটি সরকার যা একটি দেশের সাধারণ নির্বাচনের পর নতুন নির্বাচিত সরকার গঠিত হওয়ার আগে দেশটিকে চলমান রাখে। এই সরকার সাধারণত একটি নির্দিষ্ট সময়ের জন্য কার্যকরী থাকে এবং এর মূল কাজ হচ্ছে নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠনের প্রস্তুতি করা এবং দেশের প্রশাসনিক কার্যক্রম চালানো। এটি একটি অস্থায়ী সরকার ব্যবস্থা যা শুধুমাত্র নির্বাচনের মধ্যবর্তী সময়ে কার্যকর থাকে। এরা সাধারণত রাজনৈতিক পক্ষপাতিত্বহীন হয় এবং নির্বাচনী প্রক্রিয়ার সুষ্ঠুতা নিশ্চিত করার জন্য কাজ করে। নির্বাচনের পর নির্বাচিত সরকার গঠিত না হওয়া পর্যন্ত দেশের প্রশাসনিক কার্যক্রম এবং নীতিমালা এনারাই চালু রাখে। বাংলাদেশের ক্ষেত্রে বিষয়টি একই রকম হবে, যেমন পুনর্নির্বাচন বা ভোট না হওয়া পর্যন্ত এবং পরবর্তী সরকার গঠন না হওয়া পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকার দেশটিকে চালনা করবে। কিন্তু এখন প্রশ্ন ওঠে, কে বা কোন দল হবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার? স্বাভাবিকভাবেই যে কোনো দেশের প্রধানমন্ত্রী যদি হঠাৎ মৃত্যু বা পদত্যাগ করেন, সাধারণত দেশের সংবিধান বা আইনের ভিত্তিতে একটি অন্তর্বর্তীকালীন ব্যবস্থা গৃহীত হয়। বেশিরভাগ দেশে প্রধানমন্ত্রী পদত্যাগ করলে অথবা মারা গেলে দেশের ভাইস প্রেসিডেন্ট, স্পিকার বা অন্য কোনো উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করে থাকেন। অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রীর অধীনে নির্বাচনের আয়োজন করা হয় যতক্ষণ না নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত না হচ্ছে। কখনো কখনো সরকারের অন্যান্য উচ্চপদস্থ মন্ত্রীদের মধ্যে কেউ দায়িত্ব গ্রহণ করতে পারে যতক্ষণ নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত না হয়। তবে প্রত্যেক দেশের সংবিধান ও আইন অনুযায়ী এই প্রক্রিয়া ভিন্ন হতে পারে, তাই নির্দিষ্ট দেশের নিয়ম অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হয়। বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী পদত্যাগ বা মৃত্যুবরণ করলে সাধারণত রাষ্ট্রপতি সেই সময় একজন অন্তর্বর্তীকালীন সরকার নিয়োগ করে থাকে। সুতরাং সংবিধান অনুযায়ী শেখ হাসিনা যেহেতু আওয়ামী লীগের একজন প্রধানমন্ত্রী ছিলেন, তাই সম্ভবত ওই দলের একজন উচ্চপদস্থ নেতা বা মন্ত্রী অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে দায়িত্ব পেতে পারেন।
বা বিরোধী কোনো পার্টি এই সুযোগ নিতে পারে। উদাহরণস্বরূপ বিএনপি, হয়তো খালেদা জিয়া বা তার দলের কেউ বা অন্য কোনো দল। তবে অনেকের মতে বিএনপি ক্ষমতায় এলে নীতিমালা এবং দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন হতে পারে, বিশেষ করে অর্থনৈতিক উন্নয়ন এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে। তবে এগুলি সাংবিধানিক নীতি। বাংলাদেশে যা পরিস্থিতি, জনগণ কোনটা মেনে নিতে পারবে তা নিয়ে সন্দেহ রয়েছে। বাংলাদেশে বর্তমান যে কোনো পরিবর্তন প্রতিবাদ এবং সংঘর্ষের জন্ম দিতে পারে, কারণ যে জনগণ প্রধানমন্ত্রীকে উৎখাত করতে পারে তারা সংবিধানকেও অমান্য করতে পারে। প্রক্রিয়াটি বিভিন্ন রাজনৈতিক ও নাগরিক গোষ্ঠীর প্রতিক্রিয়ার উপর নির্ভর করবে। বাংলাদেশের জনগণ কাকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চান তা নিয়ে ভিন্ন মানুষের ভিন্ন মতামত রয়েছে, যা মূলত তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর নির্ভর করে। তবে সম্ভাব্য কয়েকটি বিষয় আলোচনা করা যেতে পারে। প্রথমত, জনগণ এমন কাউকে দেখতে চান যিনি দেশের রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সক্ষম এবং একটি নিরপেক্ষ ভূমিকা পালন করতে সক্ষম। দ্বিতীয়ত, তারা এমন অভিজ্ঞ রাজনৈতিক নেতাকে অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে দেখতে চায় যারা সুষ্ঠু প্রশাসনিক কার্যক্রম এবং সুষ্ঠু দেশ পরিচালনার অভিজ্ঞতা রাখে। এবং তৃতীয়ত, তারা এমন অন্তর্বর্তীকালীন সরকারকে দেখতে চায় যিনি প্রকৃত অর্থে কোনো রাজনৈতিক দলকে সাপোর্ট করবে না। জনগণ যে দলকে নির্বাচনে বিজয়ী করবে সেই হবে দেশের প্রধানমন্ত্রী। বাংলাদেশের জনসমাজ দেশটিকে একটি নতুন স্বাধীন দেশ গড়ার স্বপ্ন দেখছে, তাই সেই ক্ষেত্রে জনমত একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নাগরিকদের প্রত্যাশা এবং প্রতিক্রিয়া দেশের ভবিষ্যৎকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করবে। পরিবর্তন মসৃণ হোক বা চ্যালেঞ্জিং, জনগণের কণ্ঠস্বর আগামীকালের পথে নির্দেশনা দেবে। শেখ হাসিনার পদত্যাগ বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হয়ে থেকে যাবে। দেশটির ভবিষ্যৎ কী হবে তা নির্ভর করবে রাজনৈতিক নেতা, দল এবং বিশেষ করে জনগণ তারা কিভাবে এই পরিবর্তন পরিচালনা করবে। তাই সবার আগে জনগণকে সতর্ক এবং আদর্শ হতে হবে, তাহলেই একটি মুক্ত বাংলাদেশ গঠন করা সম্ভব। আগামীতে যা হবে তা কেউ কেউ মানতে না চাইলেও মেনে নিতেই হবে এবং তা অবশ্যই ভালো হবে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।